আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্নেহের ছাত্রছাত্রীদের জন্য ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা তোমাদের সামান্যতম কাজে লাগবে এইরকমই একটু ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। এটাতে মূলের ধারণা বলে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার কিছু জিনিস নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করছি। প্রথমত আমি যেটা আলোচনা করব একটু অন্যভাবে। মূলের ধারণাতে আমরা মূল সম্পর্কে তো অবশ্যই জানব, তার আগে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর সম্পর্কে। তো মৌলের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝব সেটার আগে আমরা বলে দিই, এটা বিভিন্ন স্কেলে আমরা প্রকাশ করি, বিভিন্ন স্কেলের সাহায্যে আমরা এটাকে নির্ণয় করতে পারবো। এখানে স্কেল বলতে কি বোঝানো হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমত আমরা আসি কার্বন স্কেল নিয়ে। সাপোজ আমাকে একটা মৌল দেওয়া হয়েছে, সেই মৌলটার ধরলাম মৌলটা হচ্ছে কি না, মৌলটা হচ্ছে এক্স। তাহলে এক্স একটা মৌল যার একটা পরমাণুকে আমি তুলে আনলাম। তাহলে এক্স মৌলটির মৌলটির একটি পরমাণু, একটি পরমাণুর ভর আমি বার করলাম। সাপোজ বোঝানোর সুবিধার্থে একটি পরমাণুর ভর সাপোজ ধরলাম আমি কত না এক্স একক। আচ্ছা, এবারে আমি কি করলাম, যেহেতু কার্বন স্কেল আমি একটা কার্বন পরমাণুকে আনলাম, কার্বন পরমাণুকে। তাহলে একটি কার্বন পরমাণুকে যদি বলি, এখানে আমাদের প্রশ্ন আসবে যে কার্বনের কোন আইসোটোপের পরমাণু আনব। তার কারণ আমরা জানি যে কার্বনের দুটি আইসোটোপের সম্পর্কে আমাদের ধারণা আছে, যে কার্বনের 6C612 একটা হয়, আর একটা হয় C614 একটা হয়। তো সেখানে আমি যেটা নিয়ে আসবো সেটা আছে কার্বনের 612কে। তাহলে কার্বনের 612 অর্থাৎ কার্বন 12 আইসোটোপটাকে আমি নিয়ে এলাম। কার্বনের 12 আইসোটোপের একটা পরমাণুর প্রকৃত ভর আমি দেখলাম। একটি পরমাণুর প্রকৃত ভর, ঠিক আছে। তাহলে একটা পরমাণুর প্রকৃত ভর সাপোজ ধরলাম আমি কত হলো না ওয়াই একক। তাহলে কার্বন পরমাণুর কার্বন 12 একটি পরমাণুর প্রকৃত ভর কত হলো ওয়াই একক। তাহলে আমি যদি বলি যে কার্বন 12 এর একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের ভর তাহলে কত হবে না, 1/12 অংশের ভর যেটা হবে সেটা হবে ওয়াই ইন্টু 1/12, এত একক হবে। এখন যদি বলি আমি যে কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের ভর হলো ওয়াই ইন্টু 1/12 একক, আর মৌলটার একটা পরমাণুর ভর কত না এক্স একক। তাহলে মৌলটার একটা পরমাণু কার্বন যে আইসোটোপটা নিলাম অবশ্যই কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12 অংশের ভরের তুলনায় কত গুণ ভারী। এই যে তুলনামূলক সংখ্যাটা বেরোবে, এটা সংখ্যা কেন হবে আমি একটু ক্লিয়ার করছি একটু পরে। তো এই যে তুলনামূলক সংখ্যাটা বেরোবে, এই সংখ্যাটাকেই আমরা বলবো পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। কার না ওই মৌলটার। অর্থাৎ আমি যদি বলি, তাহলে সংক্ষিপ্ত সারে যদি বলা হয় তাহলে এটা দাঁড়ালো যে মৌলের সংক্ষেপে লিখছি পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর ইজিক্যাল টু যেটা দাঁড়াচ্ছে সেটা কি না, মৌলটার একটি পরমাণুর ভর যেটা হচ্ছে সেইটা কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। তাহলে আমরা যেমন যদি বলি 6 3-এর তুলনায় কত গুণ ভারী, তাহলে সেটা বার করতে গেলে আমরা কি করি 6/3 করি, করলে 2 পাই। সেই রকম করে তাহলে একটা মৌলের পরমাণুর ভর ছিল এক্স একক, আর মৌলটার পরমাণুর ভর ছিল এক্স একক, কিন্তু কার্বনের একটা পরমাণুর প্রকৃত ভর যেটা পেলাম তার 1/12 অংশের ভর পেয়েছি কত না এইটা। তাহলে এইটার তুলনায় এটা কত গুণ ভারী পেতে গেলে আমাকে যেটা করতে হচ্ছে সেটা কত, যেমন 6/3 করেছিলাম তেমন x/this, অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা কত না এক্স বাই আমাদের আলোচনার সূচি অনুযায়ী ওয়াই ইন্টু কত 1/12। তাহলে এইটা হবে। আচ্ছা, এইটাতে যে একক বসবে এটাতেও ঠিক সেম একক বসবে।
তাহলে একক কী হবে, কেটে যাবে। অর্থাৎ পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর দুটি একই রাশির একক, অর্থাৎ দুটি ভরের একক হওয়ায় এর কিন্তু কোনো একক থাকবে না। সেই কারণে এটাকে কেবলমাত্র সংখ্যা বলা হয়েছে, অর্থাৎ x/y/1/12 এটা কেবলমাত্র সংখ্যা, এটি একটি এককহীন রাশি। তাহলে আমি যদি সংক্ষেপে বলি তাহলে এটি একটি এককহীন রাশি। তাহলে এককহীন রাশি তোমরা যে প্রথমে পড়েছিলে, তাহলে এককহীন রাশির একটা উদাহরণ হিসাবে তোমরা পড়েছিলে কিন্তু পারমাণবিক গুরুত্ব, তার কারণ হিসাবে এখানে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটি এককহীন রাশি। কিন্তু যাই হোক, এবারে বলি তাহলে আমি যদি ভাষায় লিখি তাহলে আমি বলতে পারি যে মৌলের পারমাণবিক গুরুত্ব ইজিক্যাল টু, তাহলে মৌলের বা মৌলটির একটি পরমাণুর ভর বা পরমাণুর ভর লিখতেই পারতাম, যাই হোক, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই, তাহলে কি না C12 এর একটি পরমাণুর প্রকৃত ভর যেটা বেরোবে, প্রকৃত ভর তার 1/12 অংশ বলা হয়েছে, দ্যাট ইজ ইন্টু 1/12। তাহলে ইজিক্যাল টু লিখতে পারি আমি মৌলটির, সংক্ষেপে লিখব, মৌলটির একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই C12 এর একটি পরমাণুর প্রকৃত ভর যেটা আছে, আচ্ছা হোক লিখে দেওয়া যাক, একটি পরমাণুর প্রকৃত ভর ইন্টু কত হবে 12। তাহলে এইটাই হচ্ছে আমাদের কার্বন স্কেল অনুযায়ী পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা। আচ্ছা, তাহলে আমরা পারমাণবিক গুরুত্ব কার্বন স্কেল অনুযায়ী জানলাম। এবারে যদি আমরা আরেকটা বলা হয়, যদি হাইড্রোজেন স্কেল বলা হতো, তাহলে এটা কার্বন স্কেল গেল, এরপরে যদি আমি কি বলতাম হাইড্রোজেন স্কেল, তাহলে হাইড্রোজেন স্কেল। আচ্ছা, তাহলে কার্বন স্কেল অনুযায়ী সংখ্যাটা তোমরা বই অনুযায়ী দেখে নেবে। সংখ্যাটা যেটা হলো তাহলে সেটা কীরকম হলো না, পারমাণবিক গুরুত্বের সংখ্যাটা আমরা এইটুকু বলতে পারি যে কোনো একটা মৌলের একটা পরমাণু, একটা কার্বন পরমাণু যেটা হচ্ছে C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে এখানে গুরুত্ব দেবে, সেই তুলনামূলক সংখ্যাকে, এটি কিন্তু একটি এককহীন রাশি, এটি একটা সংখ্যা মাত্র, সেই তুলনামূলক সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক, মৌলটার পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। এখন চলো হাইড্রোজেন স্কেল অনুযায়ী, তাহলে হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে ঠিক সেম ওয়েতে, শুধু এখানে বলা হবে যে হাইড্রোজেনের একটা পরমাণুর ভরকে আমরা একক ধরে নেব। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কি, ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে আমরা একক ধরে নিলাম। একক বলতে কত না 1 ধরে নিলাম। তাহলে একক ধরে কোনো একটা মৌলের একটা পরমাণু এটার তুলনায় কত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে একই রকম, শুধু এখানে যেটা করেছিলাম কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের ভর ছিল, এই জায়গায় শুধু আমার দরকার হাইড্রোজেনের একটা পরমাণুর ভরকে ভরের তুলনায় যত গুণ ভারী, সেই হাইড্রোজেনের একটা পরমাণুর ভরকে কিন্তু আমরা একক ধরেই কাজটা করব। অর্থাৎ আমি বলতে পারি যে মৌলের এখানে হাইড্রোজেন স্কেল অনুযায়ী মৌলের পারমাণবিক ভর ইজিক্যাল টু যেটা হলো না মৌলটির, আমি যদি লিখি মৌলটির কি হচ্ছে না একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কি দাঁড়াবে না হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, এখানে আর 1/12 অংশ নেওয়া হবে না, কার্বনের ক্ষেত্রে নেওয়া হয়েছিল কারণ C12 নিয়েছিলাম বলে, আর হাইড্রোজেনটা আমরা একক ধরে নিয়েছি, এই জন্য আমরা যেটা লিখলাম তাহলে কি না হাইড্রোজেন, অর্থাৎ এখানে একটু লিখে নাও হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। তাহলে এইভাবে আমরা পারমাণবিক গুরুত্ব সম্পর্কে জেনে নিলাম। তো পারমাণবিক গুরুত্ব বার করাটা খুব সিম্পল। এইবারে এখানে তোমাদের কথা প্রসঙ্গে একটু আলোচনা করে রাখি যে যদি আমাকে আণবিক গুরুত্ব কথাটা বলা হতো,
আণবিক গুরুত্ব বললে সেম ওয়েতে করতাম। আমরা এখানে কি করতাম না, মৌলটার পরিবর্তে পদার্থের লিখতাম, কারণ পরমাণুটা শুধুমাত্র মৌলের ক্ষেত্রে পাওয়া যাবে, যৌগের ক্ষেত্রে নয়, সেই কারণে মৌলের লিখেছিলাম। কিন্তু যখন আমরা আণবিক গুরুত্বের সময় এখানে অণু কথাটা ব্যবহার করব, তখন কিন্তু আমরা মৌলের পরিবর্তে পদার্থের লিখব। তাহলে সেখানে লিখব আমরা পদার্থের একটি অণুর ভর ডিভাইডেড বাই কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ, দ্যাট ইজ প্রকৃত ভর ইন্টু 1/12। অর্থাৎ এইখানে যেটা বলার মেনলি সেটা হচ্ছে কি না, তাহলে পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা থেকে আণবিক গুরুত্বের সংজ্ঞাটা প্রায় একই রকম হবে। শুধু পারমাণবিক গুরুত্বের সংজ্ঞাটা যেমন বলা হয়েছিল, সেখানে আণবিক গুরুত্বের সংজ্ঞাটা বলবো যে কোনো পদার্থের একটি অণুর ভর, কোনো পদার্থের একটি অণুর ভর একটি কার্বন অর্থাৎ C12 এর পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। অর্থাৎ আমি যদি বলি আণবিক গুরুত্বটা তাহলে কি হলো না, আণবিক গুরুত্ব, এই তো, চলো তাহলে আণবিক গুরুত্ব, তাহলে আণবিক গুরুত্ব যেটা হচ্ছে সেটা কত না, আণবিক গুরুত্ব বলতে এখানে পদার্থের, তাহলে পদার্থের আণবিক গুরুত্ব বা আণবিক ভর, আচ্ছা হোক, পদার্থের আণবিক গুরুত্ব বা আণবিক ভর। তাহলে আণবিক ভর যেটা হবে সেটা কি হবে না, আণবিক ভরটা হবে এখানে, আমি আবারও বলি, এইখানের মতো সেম কেস থাকবে, শুধু একটু ডিফারেন্স কি হচ্ছে, এখানে মৌলের জায়গায় পদার্থ বলবো, তাহলে পদার্থটির মানে যার আমি আণবিক গুরুত্ব বার করব তারই পদার্থটির একটি অণুর ভর, অর্থাৎ পদার্থটির একটি অণু কার্বন 12 এর একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। সেই জায়গায় যদি লেখা হয় তাহলে একই রকম করে ভাবলে তোমাকে বলা হবে, তোমাদেরকে আণবিক গুরুত্ব বা আণবিক ভর সমান, তাহলে পদার্থের, আমি যদি লিখি তাহলে লিখব কি না, পদার্থের বলতে এখানে মৌল বা যৌগের লিখলে বেটার হবে, তাই লিখছি আমি, তাহলে মৌল বা যৌগের একটি অণুর ভর ডিভাইডেড বাই, আবারও বলা হয়েছিল যে কার্বনের কিন্তু একটি পরমাণুর ভর করা বলা হয়েছিল, তাহলে মৌল বা যৌগের একটি অণুর ভর, হ্যাঁ, ডিভাইডেড বাই আমি লিখব একটি, যেমন আগে লিখেছি C12 এর, অর্থাৎ সেই রকম করে লিখলাম, ছেড়ে দাও, একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের ভর, অর্থাৎ 1/12 অংশ, যদি এইরকম লেখা হয় তাহলে তাই হলো। অর্থাৎ একটি আগেরটার মতো যদি লিখতাম তাহলে আমাকে এইরকম লিখতে হতো যে মৌল বা যৌগের একটি অণুর ভর ডিভাইডেড বাই, আগেটার মতো করে তুমি যদি লিখতে তোমরা, তাহলে কার্বন এর একটি পরমাণুর প্রকৃত ভর ইন্টু 1/12, অর্থাৎ একটি C12 পরমাণুর ভর ইন্টু কত হবে, একটা পরমাণুর ভরের ইন্টু কত 1/12, তাহলে 1/12 এখানে, এবারে সেটা যদি আমি সেভাবে লিখি তাহলে একবারে লিখে দিলাম ইন্টু 12। তাহলে এইভাবে আমরা আণবিক গুরুত্বের সংজ্ঞাটা জানতে পারলাম। এখানেও দেখো দুটি একই রাশির অনুপাত, দুটোই ভরের অনুপাত, সেই কারণে এটাও একটা সংখ্যা মাত্র, অর্থাৎ তুলনামূলক সংখ্যাকে বলা হবে তার আণবিক গুরুত্ব, অর্থাৎ এটিও কি একটি এককহীন রাশি। আচ্ছা, এইবারে এখন পরবর্তী যে পারমাণবিক গুরুত্ব জানলাম, আণবিক গুরুত্ব জানলাম, কিন্তু পারমাণবিক গুরুত্বের মান যখন বার করা হচ্ছে তখন কিন্তু সেটা ভগ্নাংশ হয়ে যায়। পারমাণবিক গুরুত্ব যখন বিভিন্ন মৌলগুলোর আমরা নির্ণয় করছি তখন দেখা যাচ্ছে কোনোভাবে এই স্কেলগুলো অনুযায়ী তখন সেটা দেখা যাচ্ছে কি না, পারমাণবিক গুরুত্বের ক্ষেত্রে সেখানে
পারমাণবিক গুরুত্বের মানটা ভগ্নাংশ হয় কেন? পরবর্তী কোশ্চেন যদি আমি বলি যে পারমাণবিক গুরুত্বের মান ভগ্নাংশ হয় কেন? এইটা যদি কোশ্চেন করা হয় আমাকে, আমি একটা উত্তর হিসাবে জাস্ট সিম্পলি আইডিয়া দিয়ে দিচ্ছি, একটা হিন্টস দিচ্ছি, তোমরা সেখান থেকে উত্তর তৈরি করার চেষ্টা করবে। হ্যাঁ, হিন্ট হিসাবে আমি বলি, ধরা যাক একটা মৌল আমি নিলাম এক্স। আচ্ছা, প্রকৃতিতে যে মৌলগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন মৌলগুলো, তাদের প্রকৃতিতে কিন্তু বিভিন্ন আইসোটোপ বর্তমান। আবার এই যে আইসোটোপগুলি যদি দেখি যে শতকরা কোনটা কত পাওয়া যায়, সেটা আবার বিভিন্ন এবং নির্দিষ্ট। যেমন আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি, সেখানে আমি, আচ্ছা উদাহরণটা পরে আসি, তার আগে বলি, তাহলে কি হলো যে আইসোটোপগুলি যদি আমি শতকরা প্রাপ্যতা কতটা পাওয়া যায় পরিবেশে, সেটা যদি আমি নির্ণয় করতে থাকি বা দেখতে থাকি, সেটা দেখছি যে সেটা বিভিন্ন হচ্ছে প্রতিটা আইসোটোপের ক্ষেত্রে এবং সেটা নির্দিষ্ট কিন্তু। যেমন আমি ধরে নিলাম একটা মৌল এক্স, তার 3টে আইসোটোপ আছে। সাপোজ একটা আইসোটোপ হচ্ছে A1, আর একটা আইসোটোপ ধরলাম A2, আর একটা আইসোটোপ ধরলাম A3। আচ্ছা, A1টা প্রকৃতিতে যতটা পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে, সেটা বোঝানোর সুবিধার্থে আমি বললাম, সাপোজ ধরে যাক A%। আচ্ছা, A2 যেটা পাওয়া যাচ্ছে সেটা ধরলাম আমি, ধরে যাক B%। আর এটাকে সি দ্বারা প্রকাশ করলে, এখানে সি বলতে কার্বন নয় কিন্তু, বলে রাখলাম বোঝানোর সুবিধার্থে, যেটা হচ্ছে C%। আচ্ছা, তাহলে এটা হচ্ছে A%, এটা B%, এটা C%, 3 রকম পার্সেন্টেজে পাওয়া গেল। তাহলে আমি যদি বলি, তাহলে A1 যে আইসোটোপটা, তার পরিমাণটা পাওয়া গেল কত? A%। এর ক্ষেত্রে পাওয়া গেল B%, এটার ক্ষেত্রে পাওয়া গেল কত? C%। এইবারে আমার কাজ হচ্ছে যে মৌলটার গড় পারমাণবিক গুরুত্ব যেটা পেলাম, সেই আইসোটোপগুলির শতকরা ভগ্নাংশের অবদান কত, সেইটা আমি বার করব। সেই শতকরা ভগ্নাংশের অবদান বার করতে গিয়ে দেখা যাচ্ছে সেটা বিভিন্ন হচ্ছে এবং নির্দিষ্ট হচ্ছে। কীরকম? যেমন এইবারে, আচ্ছা হোক, শতকরা ভগ্নাংশের অবদানটা যেটা হচ্ছে সেটা বিভিন্ন এবং নির্দিষ্ট, এবং এই আইসোটোপগুলির যে শতকরা ভগ্নাংশের অবদানটা পাবো, সেই শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টিটা মৌলটার গড় পারমাণবিক গুরুত্ব হবে। আবারও বলি, বিভিন্ন আইসোটোপের শতকরা ভগ্নাংশের অবদান, আচ্ছা শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টির গড় বার করব। আচ্ছা, শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টি বার করতে চাই, তার গড় বার করব। আচ্ছা, A1 আইসোটোপটা A% আছে, তাহলে আমি বলতে পারি, তাহলে শতকরা ভগ্নাংশ, আচ্ছা আইসোটোপগুলির বা আইসোটোপের যদি বলি, আইসোটোপের শতকরা ভগ্নাংশের অবদানটা কত হচ্ছে না, প্রথমটার ক্ষেত্রে যেটা হবে সেটা হবে কত না A1 ইন্টু A, দ্বিতীয়টার ক্ষেত্রে হবে B ইন্টু A2, তৃতীয়টার ক্ষেত্রে হবে যেটা সেটা কত হবে না C ইন্টু A3। তাহলে এদের সমষ্টি, শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টি, তা শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টি যেটা হবে সেটা হচ্ছে যোগ করে নিলাম। এইবারে বলছে যে শতকরা আইসোটোপের শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টি মৌলটির গড় পারমাণবিক গুরুত্ব। তাহলে সমষ্টিটা, শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টির গড় যদি করি আমরা, হ্যাঁ, শতকরা ভগ্নাংশের অবদানের গড়। তো যাই হোক, আমি আরেকবার রিপিট করছি, ভালো করে শোনো। প্রথমের দিকগুলোর কথাগুলো যদি ছেড়ে দিয়েই বলি, যে একটা মৌলের যে বিভিন্ন আইসোটোপগুলো পাওয়া গেল, সেই আইসোটোপগুলির শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টি। তাহলে শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টি যেটা হবে, তাহলে এইটা শতকরা বলছি, ডিভাইডেড বাই কত হবে? 100। এবারে 100টা চলে আসবে কীরকম, আমি এখানে 100 না লিখে যদি আমি এটা লিখতাম, তাহলে এর পার্সেন্টেজ A, এটা B, এটা C, অর্থাৎ A, B, C 3টে যোগ করলেই অবশ্যই 100 হবে, অর্থাৎ A প্লাস B প্লাস C। অর্থাৎ এটা ধরা যাক পাওয়া গেল 30%, এটা ধরা যাক পাওয়া গেল, সাপোজ আমি বোঝানোর জন্য যদি বলি 60%, তাহলে এটা অবশ্যই হবে 10%।
তিনটে যেহেতু পাওয়া যাচ্ছে, টোটাল যোগ করলে অবশ্যই 100। তাহার মানে এটাকে আমি লিখতে পারি যে A1 প্লাস বি A2 প্লাস সি A3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি করলে যেটা হচ্ছে সেটা কত 100। এইটা যখন নিচ্ছি আমরা, অর্থাৎ বিভিন্ন আইসোটোপের শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টিটা, এইটা যখন করছি এইটা কি, এটার মানটাই হয়ে যাচ্ছে কি না, এটা কখনো পূর্ণ সংখ্যা হয় না, এটা সর্বদা কি হয় না ভগ্নাংশ হয়ে যায়। ঠিক আছে, এটা হয় ভগ্নাংশ হয়, সেই কারণে এটাকে আমরা বলি পারমাণবিক গুরুত্ব মৌলটার। তাহলে মৌলের পারমাণবিক গুরুত্ব কী হয়ে যাবে, ভগ্নাংশ হবে। আচ্ছা, তাহলে এখানেই ক্লিয়ার হলো যে মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে একটু আলোচনা করে নিই প্রশ্নটাকে, তাহলে আমরা এইটুকু বলবো যে প্রকৃতিতে যে ধরনের মৌলগুলো পাওয়া যাচ্ছে সমস্ত মৌলেরই বিভিন্ন ধরনের আইসোটোপ কিন্তু পাওয়া যায়। সেই আইসোটোপগুলি যদি আমি প্রাপ্যতা দেখি, শতকরা প্রাপ্যতা, তাহলে সেই শতকরা প্রাপ্যতাটা হচ্ছে বিভিন্ন হচ্ছে এবং প্রতিটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ পাওয়া যাচ্ছে। তারপরে আমরা কি করলাম না, সেখানে গড় পারমাণবিক গুরুত্ব যখন বার করতে চাইছি আমি, তখনই আমাকে কি করতে হয়েছে না, বিভিন্ন আইসোটোপগুলো যেগুলো পাওয়া যাচ্ছে তাদের শতকরা ভগ্নাংশের অবদানের সমষ্টি বার করলাম। সেই সমষ্টিটা বার করতে গিয়ে দেখা গেল যে এটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তার মানে পারমাণবিক গুরুত্বের মানটা ভগ্নাংশ হবে। তাহলে তোমাদেরকে যদি আমি বলি যে অ্যাজ ফর এক্সাম্পল হিসাবে ধরা যাক একটা মৌল নিলাম, সাপোজ ক্লোরিন। আচ্ছা, তো ক্লোরিনের ক্ষেত্রে দুটো আইসোটোপ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে C1735 একটা, আর একটা C1737 একটা। দেখা যাচ্ছে যে প্রকৃতিতে C1735 যেটা, সেটা পাওয়া যাচ্ছে 74.94%, আর এটা যেটা অর্থাৎ 1737 যেটা, সেটা পাওয়া যাচ্ছে 25.06%। যদি হয় দুটো যোগফল দেখো 100 হয়ে যাচ্ছে। তো যাই হোক, যদি পাওয়া যায় তাহলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত, যদি হয় তাহলে আমাকে বার করতে বলছি যে তাহলে তোমরা নির্ণয় করবে যে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত হবে। হ্যাঁ, পারমাণবিক গুরুত্বটা কত হবে নির্ণয় করবে, দেখবে সেটা ভগ্নাংশ হয়ে যাবে। যাই হোক, তাহলে এখানে এটা ক্লিয়ার হলো যে পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন। এখন পরবর্তী যেটা আলোচনা করব সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। চলো, পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। এখন পারমাণবিক ভর একক, ইংরেজিতে আমরা এটাকে বলি অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে লিখব AMU। তাহলে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট বলতে আমরা কি বুঝবো সেটা নিয়ে এখন আলোচনা করা যাক। ওকে, তাহলে আমাদের আলোচনা পারমাণবিক ভর একক নিয়ে। তো আমরা পারমাণবিক ভর একক বলবো যে এককের মাধ্যমে, ঠিক আছে, যে আচ্ছা তার আগে একটু কথা বলে নিই তোমাদের, যে পারমাণবিক ভর একক আমাদের কেন দরকার হলো এখানে একটু বলে রাখি। যে আমরা যে এতক্ষণ পড়লাম পারমাণবিক গুরুত্বের কথাটা, সেটা কিন্তু আপেক্ষিক, অর্থাৎ কারোর সাপেক্ষে বললাম। যেমন আমরা কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী কোনো একটা মৌলের পরমাণুর ভর, তাহলে সেখানে দেখো কারোর একজনের সাপেক্ষে বলছি, সাপেক্ষে বলার জন্য এটাকে আমরা বলছি আপেক্ষিক। কিন্তু এখানে আমরা যেটা বলবো যে আমরা একটা মৌল নিলাম, সেই মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর আমরা নির্ণয় করব কোন এককে, তা সেটাই হচ্ছে আমাদের AMU। অর্থাৎ যে এককের মাধ্যমে আমরা কি করি না, কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হবে। ঠিক আছে, যে এককের মাধ্যমে, তাহলে আমি বলবো কোনো মৌলের কি করা হচ্ছে, কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয়। প্রকৃত ভরকে কি করি আমরা না প্রকাশ করি, ঠিক আছে। তাহলে প্রকাশ করা হয়, তাহলে সেই একককে আমরা বলছি পারমাণবিক ভর একক বা AMU। এখানে
এর মানটা কত হবে না, যার মানটা আমি একটু বলে রাখি, এর মানটা হচ্ছে, ঠিক আছে, যার মান বলে লিখে দিলে বেটার হয়, ঠিক আছে, তাহলে যার মানটা কত না, কার্বনের যে আমরা আইসোটোপ নিয়েছিলাম C12, এই আইসোটোপের যে একটা পরমাণু, ঠিক আছে, তার 1/12 অংশের সমান হয়। তাহলে C12 এর একটি পরমাণুর প্রকৃত ভরের কত না 1/12 অংশের সমান, ঠিক আছে, 1/12 অংশের সমান। আচ্ছা, তাহলে যার মানটা এইটা, তাকে আমরা কি বলছি, পারমাণবিক ভর একক বা AMU। তাহলে আমি বলতে পারি যে পারমাণবিক ভর একক, তাহলে অর্থাৎ আমি যদি বলি যে পারমাণবিক ভর একক না লিখে আমি সংক্ষেপে লিখতে পারি, তাহলে 1 AMU ইজ ইকুয়াল টু, তাহলে কি হয়েছে না, কার্বন 12 এর একটি পরমাণুর প্রকৃত ভর, ঠিক আছে, একটি পরমাণুর প্রকৃত ভর, এবার বলছি কি না, প্রকৃত ভরের 1/12 অংশের সমান। তাহলে 1/12 অংশ বার করতে গেলে তাহলে ইন্টু 1/12, ঠিক আছে, এত হবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা এখন দেখব যে কার্বনের একটা পরমাণুর প্রকৃত ভর যদি আমরা জানতে পারি, তাহলে AMUর মানটা আমার বেরিয়ে আসবে। আচ্ছা, তোমাদেরকে একটু পরে আমি বা পরের ভিডিওতে আমি আপলোড করব, যেটা হচ্ছে যে কার্বনের একটা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করব কীরকম। তাহলে সেটা একটু বলে রাখি আপাতত তোমাদের, যে কার্বনের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর যেটা হচ্ছে সেটা হচ্ছে 12। আর এখানে অ্যাভোগাড্রোস নাম্বার বলে একটা থাকবে, যেটার মান হচ্ছে, আমি একটু লিখে রাখলাম এখন, পরে আমি ডিটেলসটা আলোচনা করছি। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা, হ্যাঁ, অ্যাভোগাড্রো সংখ্যার মানটা যেটা হচ্ছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 or 23 বলতে পারো, ইন্টু 10⁻23 এত। আচ্ছা, এই সংখ্যক পরমাণু যদি কার্বনে নেওয়া হয়, C12 পরমাণু নেওয়া হয়, তার ভর হয় 12 গ্রাম। আবারও বলি, অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে একটু ঘুরিয়ে বলি যে, আচ্ছা সরাসরি বলা যাক না, তাহলে 6 তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং তাহলে 6.022 ইন্টু 10⁻23 টি C12 পরমাণুর প্রকৃত ভর, ঠিক আছে, প্রকৃত ভর তাহলে কত হবে না 12 গ্রাম হবে। আচ্ছা, তাহলে 12 গ্রামের মধ্যে এতগুলো পরমাণু, ঘুরিয়ে বললাম এতগুলো পরমাণুর ভর 12 গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর তাহলে কত হবে না, আমরা বুঝতে পারলাম 12/6.022 ইন্টু 10⁻23, এই তো এত গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম একটা পরমাণুর ভর পেয়ে গেলাম, কিন্তু আমার লাগবে কি না 1 AMU বলেছিল যে কার্বনের একটা পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ, তার মানে কিন্তু 1/12 দরকার আছে। তাহলে আমি লিখতে পারি যে অর্থাৎ আমি যদি বলি 1 AMU, হ্যাঁ, তাহলে 1 AMU ইজ ইকুয়াল টু, তাহলে লিখতে পারবো যে কার্বনের একটা পরমাণুর প্রকৃত ভর যেটা পেলাম, দ্যাট ইজ 12/6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, একটা পরমাণুর প্রকৃত ভরের 1/12, তাহলে ইন্টু কত লিখবো না 1/12, তাহলে এত গ্রাম। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে আমরা পাচ্ছি 12 কেটে যাচ্ছে না, 1/6.022 ইন্টু 10⁻23, তার মানে 1 অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে এত গ্রাম। তাহলে দিস ইজ ইকুয়াল টু, এটাকে যদি তোমরা ক্যালকুলেট করে নাও তাহলে দেখা যাবে প্রায় এটা হচ্ছে যে 1.6605, 1.6605 ইন্টু 10⁻24 এত গ্রাম। তাহলে আমরা যেটা সংক্ষিপ্ত সারে যদি আমরা বলি তাহলে কি হলো না 1.6605, এখানে 1.67ও বলবে অনেক জায়গায়, 1.67, ঠিক আছে, 1.66 এইটুকুই, 67 হবে না কারণ 0 আছে, 1.66 এইটুকুই বলা হয়। তো যাই হোক, তাহলে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। আচ্ছা, তাহলে আমাদের যেটা কনক্লুশন টানতে পারি, এখানে একটু বলে রাখি তোমাদের যে বর্তমানে আমি এখানে একটু বলে রাখি যে বর্তমানে আমরা যেটা করছি সেটা কি করি না, AMUর পরিবর্তে ইউ এককটিকে লেখা হয়, হ্যাঁ, AMU এর পরিবর্তে, ঠিক আছে, এটা একটু অন্যভাবে বলে রাখলাম যে AMU এর পরিবর্তে আমরা কি লিখি না, পরিবর্তে আমরা
ইউ লিখি আর কি। হ্যাঁ, ইউটা কি না, ইউটা হচ্ছে ইউনিফাইড মাস। তাহলে ইউনিফাইড মাস এই জন্য আমরা ইউ দ্বারা প্রকাশ করি, এককটি ব্যবহার হয়। হ্যাঁ, এককটি, এটা একটু জেনে রাখবে, এককটি ব্যবহৃত হয়। তাহলে আমরা অনেক সময় AMU না লিখে আমরা কিন্তু ইউ দ্বারা লিখব, কারণ ইউনিফাইড মাস আকারে। যার মানটা যদি বলি তাহলে সুতরাং আমরা বলতে পারি 1 AMU সমান 1 ইউ, তাই না? তাহলে 1 AMU সমান 1 ইউ সমান 1.66 × 10⁻⁻24 এত গ্রাম। আচ্ছা, নেক্সট আলোচনা করব যে কোনো মৌলের, আমরা তো এটা কার্বনের একটা পরমাণুর প্রকৃত ভর জানলাম, তার থেকে AMU পেলাম। এখন আমি কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে চাই, তাও আবার AMU এককে হতে পারে, অথবা আমি গ্রামে প্রকাশ করতে পারি। তো কোনো একটা মৌলের প্রকৃত ভর নির্ণয় করতে চাই, তাহলে আমরা একটু আগে পড়েছি যে কোনো একটা মৌলের পারমাণবিক ভর, তাহলে আমি সংক্ষেপে লিখছি মৌলের পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভর, তাহলে ইজিকল টু কী ছিল না, মৌলটার একটা পরমাণুর ভর, মৌলটির সংক্ষেপে লিখছি কারণ আগে আলোচনা করেছি, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কী ছিল না, কার্বন 12 এর একটি পরমাণুর প্রকৃত ভর, ঠিক আছে, ইন্টু কত ছিল না 1/12। কিন্তু আমরা একটু আগে জেনে এলাম, আচ্ছা হোক, তাহলে আমি এর থেকে একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে আমি চাইছি যে মৌলটার একটা পরমাণুর ভর কত হবে, তাহলে না আমি লিখতে পারি তাহলে মৌলের একটি পরমাণুর ভর যেটা হবে, তাহলে সেটা কি হবে, তাহলে জাস্ট করে নাও। তাহলে আমরা বলতে পারি যে মৌলটার পারমাণবিক ভর, ঠিক আছে, মৌলটির পারমাণবিক ভর ইন্টু কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ, অর্থাৎ ইন্টু আমি সংক্ষেপে লিখলাম কার্বনের C12 এর একটি পরমাণুর ভর ইন্টু তার কত হচ্ছে না 1/12। এইবারে আমরা এইটা যেটা কার্বনের একটি পরমাণুর ভরের 1/12 অংশের ভর, যেটা প্রকৃত ভরের 1/12 অংশ ভর যেটা, তাহলে সেটা আমরা কি জেনেছি বলো তো, এটাকে আমরা বলেছিলাম কিন্তু AMU। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তাহলে দিস ইজ ইকুয়াল টু, তাহলে মৌলটির পারমাণবিক ভর ইন্টু এইটার মানটা কি ছিল 1 AMU, তাহলে ইন্টু 1 AMU। তার মানে মৌলটার পারমাণবিক ভর ইন্টু 1 AMU করলে আমরা পাচ্ছি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর।